আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। জাপান কারো কাছে হচ্ছে টেকনোলজির দেশ, আবার কারো কাছে হচ্ছে অ্যানিমের দেশ। তো আজকে অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে এক ভিডিওতে। অনেক কিছু আপনারা বিশ্বাস করতে পারবেন না। যেমনটা ধরুন না, এখানকার দ্রুতগামী ট্রেন, তারপর এখানে মানুষ কীভাবে লাইফস্টাইল করে, এবং দেখতে পাচ্তেছেন ঘড়ি আসলের সময় আমার রুমমেট চলে যাচ্ছে বাংলাদেশে, আর এখানে আছে তুর্কিশ কেবাব, আর সেই সাথে সময়ের অভাবে চুল কাটতে পারি না, তাই চুলটাও কেটে ফেললাম ফ্রেন্ডদের বাসায়। এবং এর ফাঁকে অনেককে জিজ্ঞাসা করলাম, অনেকে রিকোয়েস্ট করলাম চলো আমরা কিছু শপিং করি, বাট কেউ সময় দিতে পারতেছিল না, তাই একা একা গিয়েই নিয়ে নিলাম নিজের স্যুট এবং চলে গেলাম জব ফেয়ারে দেখার জন্য কীরকম আসলে এখানে জব অপরচুনিটি রয়েছে। সেজন্য দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, প্রায় 7,000-8,000 স্টুডেন্ট এখানে। তো এটা সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানাবো, এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন না কীভাবে একটা কপি মেশিন দিয়েও ছবি বের করা যায়, এবং সেটা নিজেই কাউকে লাগে না। রিসেন্টলি জাপানের ট্যুরিস্টের সংখ্যা অনেক বেশি, এবং বাইরে বের হলেই শুধু ট্যুরিস্ট আর ট্যুরিস্ট। এর মধ্যে চলে আসলাম আমি তাকেশিতা স্ট্রিট, এবং দেখতে পারতেছেন মানুষ এখানে। সেই সাথে জাপানে কিছু বড় বড় ভবন রয়েছে, যেগুলো থেকে আপনি টপ ভিউ থেকে দেখতে পারবেন। আমি এটা 21 তলা উপর থেকে দেখতেছিলাম, এবং আমি আমার সাইকেল রাইড করতেছিলাম, এবং দেখতেই পারতেছেন শিনজুকু কত সুন্দর সাজানো গোছানো। তো এখানে বড় বড় বিল্ডিংগুলো যেন মনে হয় আকাশে লেগে গেছে, দেখলেও অনেক বেশি ভালো লাগে, এবং সাইকেল রাইড করতে অনেক বেশি ভালো লাগে। বাট এখানে একটু সেফটির সাথে সব কিছু করা লাগে। জাপানে অনেকে বলে আসলে সময় পাওয়া যায় না। জাপানে আপনি চাইলে একটু সময় বের করে নিজেকে সময় দিতে পারেন, কারণ জাপানের এই একাকিত্ব লাইফ। আর দেখতেই পারতেছেন এখানে রাত 11টার দিকে আমি এই ভিডিওটা করি, কারণ এখানে জাপান আসলে আগের মতো নেই। এখানে তো দেখতে পারতেছেন শিনজুকুর মধ্যে এরকম একটা সুন্দর স্ট্রিট, এটা কি আসলে বিশ্বাস হয়? একবারে কাউ কিছুর সাথে এই স্ট্রিটটা অনেক সুন্দর দেখতে পারতেছেন, এদিক দিয়ে মানুষ যাওয়া আসা করে। এখানে রাতে একটা মুভি শুটিং হবে, সেজন্য এই পোস্টারগুলো ডিজাইন করা হয়েছে, এবং আমি যখন রাত্রে বেলা ডিউটি শেষ করে আসি, তখন দেখি সেই জায়গাটা পুরাটা আশেপাশে প্রায় 500 মিটার সব ব্লক করে দেওয়া হয়েছে। সেজন্য আমি জাস্ট দাঁড়া একটু শুটিংটা দেখছি, ভিডিও নট অ্যালাউড সেজন্য। স্টেশনের ঠিক সামনের দিকে একটা ছবি শুটিং হচ্ছে, সেখানে মানে এমনভাবে কড়া সিকিউরিটি, চারদিক দিয়ে ভিতরে প্রবেশ নিষেধ। জিজ্ঞাসা করলাম যে ভিডিও একটু করতে পারবো কিনা, মানে তাদের এখানে একটা ফেমাস মুভি শুটিং হচ্ছে, তো পুরো এরিয়া একবারে দেখা যাচ্ছে বন্ধ করে। আমি এদিক দিয়ে চলে আসছি, তো এই যে দেখেন রাতের 3টা বাজে প্রায়, আর এই সাইডটা পুরো ব্লক করা আছে। তো বাসার দিকে যাওয়া যাক, সকাল 9:30 থেকে ক্লাস আছে, রাতে 3টা বাজে। তো এই যে দেখেন এখানে একজন একবারে খেয়ে পড়ে আছে। তারপর আমাদের সবু সেনে করে চলে গেলাম আমি আখিয়াবাড়া আমার একটা ফোন নেওয়ার জন্য, যেটা ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমি একটা কীভাবে ফোন ফ্রিতে নিলাম। আখিয়াবাড়া হচ্ছে অনেক বড় একটা টেক মার্কেট ওয়ার্ল্ডের ভিতর, সেখানে আসলে অনেক গ্যাজেট পাওয়া যায়। তো এর ভিতর তাকেশিতা স্ট্রিটে আমি চলে গিয়েছিলাম, সেখানে গিয়ে আসলে বৃষ্টি, আর বৃষ্টিতে মানে একবারে তারপরও মানুষের এখানে কমতি নাই। দেখতে পাচ্ছেন শুধু ছাতা আর ছাতা, মানুষ তারপরও এখানে ঘুরতে আসে। আমি চলে গেছি আজকে রেইনকোট পরে আমার ডিউটিতে, এবং রেইনকোট থাকাতে অনেক বেশি সাইকেল চালাতে ভালো লাগে। আর তার মধ্যে চলে আসলো ঈদ, যদিও ঈদের ভিডিওটা আপলোড দিতে অনেক হয়ে গেছে লেট। তো আমি এবং আমার রুমমেট বাসা থেকে আজকে জাপানে আসার 3 বছর। তো আমি যখন লাস্ট ভিসা পেয়েছিলাম, তখন আমি চিন্তা করছিলাম যে কুরবানি ঈদটা করে আর কবে করা হবে না হবে বাসার পরিবারের সাথে। 3 বছর হয়ে গেলে এখন পর্যন্ত বাসায় কিন্তু ঈদ করতে আর সুযোগ হলো না। তো তারপর কোথায় যাব ভাবছি বলে চলে গেলাম শিনজুকু ন্যাশনাল গোয়েন গার্ডেনে, এবং এটা ছিল অসম্ভব সুন্দর।
এটা সেদিনের জন্য ফ্রি ছিল এন্ট্রি, কোনো টাকা লাগেনি। যদি এখানে 500 ইয়েন লাগে, তারপরও স্টুডেন্ট হিসেবে হাফ লাগে, বাট সেদিন ছিল একবারে টোটালি ফ্রি, কোনো টাকা আমার লাগেনি এবং গিয়ে খুব এনজয় করলাম। অনেক সুন্দর জায়গা, চারদিকে সবুজের সমারোহ, সেই সাথে অনেক মানুষ চলে এসেছে এখানে, জাপানিজরাও এসেছে তাদের ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে। এবং এখানে এই ব্রিজটা আপনি যদি মানে এখানে যদি যান বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর লাগে, মানে চোখ জুড়ানোর দৃশ্য, যেটা আসলে ভিডিওতে কতটা ভালো দেখাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না। এদিকে দেখতে পারতেছে জাপানিজ স্টাইলের ঘর, মানুষ এখানে গাছের ছায়ার মধ্যে বসে তাদের সময়টা এনজয় করতেছে। পকেট হয়ে গেছে খালি, জাপান সবসময় এরকমই। তারপর আমাদের শিনজুকুতে ফেমাস কেবাব, যেটা আপনি একটা খেলে সারাদিন আর ক্ষুধা লাগবে না। আগে 800 ইয়েন ছিল, এখন এটা 1150 এল সাইজ। তো এই যে অ্যালপেন টোকিও শিনজুকু, আপনি যদি এখানে আসেন, এটা সেইবু শিনজুকু স্টেশনের সামনে, দেখতে পারতেছেন কত সুন্দর রাস্তাটা এবং মানুষরা কত নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চলাফেরা করে। তো দেখতেও অনেক বেশি ভালো লাগে এবং অনেক কিছু জাপানিজ কালচার, অনেক কিছু যখন আমরা শিখি আমাদের কাছে, নিজের কাছে অনেক কিছু ভালো লাগে। তো এগুলো দেখতেছেন অনেক বড় বড় ক্রসিং, এই ক্রসিংগুলো মানুষ এভাবেই পার হয় কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই। এবং ডঙ্কিও দেখতে পাচ্ছেন, এই ডঙ্কি থেকে আপনি অনেক কিছু নিতে পারবেন। সাইকেল এখানে রেখে গিয়েছিলাম এবং এখানে গ্যারেজে কোনো মানুষ নাই, মেশিনে সব কিছু। এবং দেখতে পাচ্ছেন ধূমপান করার জায়গা, এখানে মানুষ ধূমপান করতেছে, বাইরে কখনো মানুষের জনসম্মুখে করে না। তো তারপর এই যে আপনি দেখতেই পাবেন, শিবুয়া যদি আসেন এই গাড়িগুলো হারাজুকের এদিক দিয়ে যাওয়া আসা করে। গাড়িটার নাম আমি আসলে এই মুহূর্তে ভুলে গেছি। যে 11:45 রাতের, আর এর মধ্যেও কিন্তু চুল কাটা শিডিউল কিন্তু মিস করা যাবে না। আমার বন্ধু সে খুবই এক্সপার্ট, আমিও খুব এক্সপার্ট। আমরা দুইজন কিন্তু আজকে 3 বছর থেকে একজন আরেকজন একটা চুল কেটে দিয়ে আসতেছি, কারণ জাপানে অনেক বেশি প্রাইস। তো কী করতেছে দেখি। এটা বল ভাই, এই যে এই যে আপনি বসে আছেন আমার জন্য চুল কাটবেন বলে, বলেন আজকে কি জন্য আপনি ওয়েট করতেছেন? এত চুল কাটবো, শাইন আসছে, চুলটা কাটার জন্য অনেক বড় হয়েছে চুলটা। তো চুল কাটার আগে এবং পরে আমি চলে গেলাম এখন সুপার মার্কেটে। কেমন হয়েছে চুল কাটাটা অবশ্যই জানাবেন, এনামুল অবশ্যই ভালো চুল কাটে। সেদিন চুল কাটার পর দেখলাম এখানে সুপার মার্কেটে চালের প্রাইস 3480 ইয়েন 5 কেজি। আসলে আমি খুব বেশি একবারে অবাক হয়ে গেছি, এত বেশি চালের দাম বেড়ে গেল হঠাৎ করে। তারপর নিয়ে নিলাম 1 লিটার একটা তেল, যেটা দিয়ে অন্তত চালাবো। আর এর ভিতরে আমার অ্যামাজনে অর্ডার করা অনেক প্রোডাক্ট চলে আসলো, কারণ সামনে হচ্ছে ইন্টারভিউ, সেটার জন্য আমি বেশ কিছু জিনিসের অর্ডার দিই। সেই সাথে আমি একটা ব্যাগের অর্ডার দিই। ব্যাগটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। অনেক সুন্দর ব্যাগটা, কিন্তু আমি এখন ইউজ করে কমফোর্ট ফিল করতেছি এবং সব কিছু একবারে পারফেক্ট। আর এর ভিতর আমার রুমমেট চলে যাচ্ছে বাংলাদেশে এবং লাগেজ নিয়ে ভাববেন না যে আমি দেখে চলে যাচ্ছি, আমার এই যে রুমমেট দেখে যাচ্ছে জাপানে আসছে। তো আমি বাড়িতে এই ফ্যানগুলো দিয়ে পাঠালাম দুইটা, একটা হলো 4000 ইয়েন করে প্রাইস। আর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, বাট মানুষের এখানে সময় নেই। এই ফ্যানগুলো আমি দুইটা পাঠিয়েছি, একটায় 3800 করে, দুইটা পাঠিয়েছি। এর আগে আমি আরও প্রায় 4-5টা পাঠিয়েছি বাংলাদেশে আমার পরিবারের জন্য। ভাই ফাইনালি অ্যামাজন থেকে চলে আসছে, এই যে কভার এটা লাগিয়ে দিয়েছি। কেমন দেখা যাচ্ছে? সাকুরা ফুলের একটা নতুন। এই ফোনটা অনেক সুন্দর এবং স্টেবিলাইজেশন সিস্টেমটাও অনেক সুন্দর। টেম্পার্ড গ্লাস, এটা একবারে ভালো ছিল না, কারণ একটা নর্মাল কাগজ ছিল আর ব্যাকপ্যাকটা খুলে যাচ্ছিল। ব্যাগটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না বন্ধুরা। তো এর ভিতর গরমে আমাদের অবস্থা খারাপ, চলে গেলাম 7-11-এ। সেখানে গিয়ে নিয়ে নিলাম একটা জায়ান্টের আইসক্রিম এবং সেটা খেয়ে আমি একটা দিলাম ঘুম থেকে উঠে চলে গেলাম ইউনিক্লোতে। কারণ রিসেন্টলি অনেক দিন থেকে আমার ফ্রেন্ডগুলোর এত বেশি আমি বলতেছি চল না, আমাকে একটু সময় দে, আমি গিয়ে আমার কিছু স্যুট কিনবো এবং কিছু কাপড় কিনবো, বাট কারোর কাছে কোনো সময়ই হচ্ছে না। তো নো প্রবলেম, আমি চলে গেলাম একা একা ঘুম থেকে উঠে গিয়ে পুরো সেটটা এখানে দেখতেছিলাম যে কোনটা আমার কাছে ফিট হচ্ছে। শার্ট, তারপর স্যুট, তারপর এখানে প্যান্ট, এভরিথিং। তো তারপর নিয়ে নিলাম প্রায় এখানে 2 মাসের মধ্যে সব কিছু হয়ে গেল, মানে 20,000 ইয়েন বাংলাদেশি টাকা, 18,000 19,000 এরকম টাকার মধ্যে। তো সব কিছু নিলাম, নেওয়ার পর সুন্দরভাবে আমি চলে আসলাম।
আমি আমার ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থাকলাম, সেজন্য মূলত বাড়িতেও গেলাম না। আসলে জাপানের প্রযুক্তি দেখেন না কতটা হাই। এখানে একটা কপি মেশিনে আপনি সব কিছু করতে পারবেন। এখানে দেখেন আমি 4 কপি ছবি বের করলাম মাত্র 250 ইয়েন, যেটা আরও আপনি ফটো তোলার বুথ রয়েছে সেগুলোতে গেলে 4 কপি ছবি আপনার 800 ইয়েন লাগবে। আপনার যদি একটা ছবি থাকে আপনি যাবেন সেখানে সাইজ সব কিছু আপনি নিজে নিজে ঠিক করে দিবেন, দিলে সুন্দর এরকম ছবি বের হয়ে যাবে। রেজুমেতে ছবি লাগবে। তারপর চলে গেলাম জব ফেয়ারে। দেখতে পাচ্ছেন মানুষের অভাব নেই, অনেক স্টুডেন্ট এখানে, 7 থেকে 8,000। আর এই যে সিরিয়াল ধরে যাচ্ছি, তার ভিতর চলে আসলো বৃষ্টিতে তো অবস্থা খারাপ। যারা ছাতা নিয়ে যায়নি তারা ভিজতেছিল এবং অন্যরা ছাতা শেয়ার করতেছিল একসাথে। তো এই যে দেখতে পাচ্ছেন 250 কোম্পানি এখানে এসেছে, আর আমার ফ্রেন্ডরা এটা সম্পর্কে রিভিউ দিবে। আমরা অনেক কিছু জানাবো আপনাদের জন্য কোন জিনিসগুলো প্রয়োজন হবে। ঢুকতে আর লাগবে সময় 1 ঘন্টা, ঢুকতে বেশি টাইম শেষ হয়ে যাবে, জায়গায় 3 ঘন্টা। আইছিলাম ইন্টারভিউর অবস্থা দেখতে, লোক নিব 2 জন, ইন্টারভিউতে 6000। যা শিক্ষা হয়ে গেছে, যা ভুল করছি অতীত, যদিও অতীত, কিন্তু আমাদের অনেক আগের থেকে সতর্ক দরকার ছিল। আজকে এন্ট্রি নাই বলে অনেক জায়গায় আমরা মেন ভুল থেকে শিখবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো এই যে দেখতে পাচ্ছেন একবারে রৌদ্র ভরা একটা দুপুরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টোকিও মেট্রোপলিটন জিমনেশিয়ামের সামনে, এবং এখানে আজকে আমাদের প্রায় 140টা কোম্পানি আসছিল। এখানে আসার পর যে জিনিসগুলো আমি দেখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, এবং কোন কোন জিনিসগুলো আপনার এখন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেগুলো আপনাদের সাথে কথা বলবো। তো এখানে কিন্তু রোদের অনেক বেশি তাপ, সেজন্য আমার আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে, আর অলরেডি ঘেমে গেছি। আর এই পোশাক পরা থাকলে এমনিতেই ঘেমে যায়। আমার 2জন ফ্রেন্ড আছে, মজদু এবং কাউসার, ওদের থেকেও শুনবো। ফার্স্টে আজকে আসলাম হ্যালো ওয়ার্কের একটা ম্যানচেস্টার কাই। তো এখানে আসার অভিজ্ঞতা বলতে এতটুকু বলতে চাই, মানে দেখাইলো যে আমরা করতেছি তোর আয়, কিন্তু আসলে ভিতরে এরকম কোনো কাজ পাইলাম না। যেমন বলা যায় এখানে বলা হয়েছে যে আসলে একবার ম্যানচেস্টার দিলেই নাইটে পাওয়া যাবে। আসলে এই বিষয়টা এরকম না। প্রথমে একটা লোক সংখ্যা অনেক বেশি, পরিচিত হওয়ার জন্য একটা লাইন অথবা একটা মেইল কোকান করে পরবর্তীতে তারা যোগাযোগ করবো, এরকম কিছু বলতেছে। এই জন্য আর মনটন উঠে গেছে, আর দিয়ে মনে হয় জামগাম। এখানে আরেকটা বিষয় হইতেছে যে ওইখানে লেখা ছিল এন্ড টু লেভেল অথবা আপনার এন্ড টু ইজো, কিন্তু ভিতরে লোক সংখ্যা এত বেশি হয়েছে যার ফলে এনি চিনোমি, মানে ওইটা শুধু সারা হইব না, এরকম কিছু বলে দেওয়া হয়েছে। এই জন্য অনেক পোলাপান আর কি তাদের চলে গেছে। টোকিওতে গাইকোকুজিন গাকসাই, প্রিয় গাকসাই অনেক বেশি আর কি। যার কারণে মেন সমস্যা হচ্ছে আমাদের এখানে যে সমস্ত লেভেল চাইছিল এর সাথে বেশি লেভেল চাইতেছে, এবং এটা এখানে আমরা প্রথমে ভাবছিলাম যে এখান থেকে মেন চেস্ট হওয়ার পরে মনে হয় নাইটে পাওয়া যাবে, কিন্তু আসলে তা না। এখানে শুধু ওনারা মেন চেস্ট নেওয়ার মেন কারণ হচ্ছে এরপরে সিস্টেম মেকার জন্য ডাকবে, তো সেই প্রসেসিংটা অনেক লং। তো আমরা যেটা ভাবছিলাম তার পুরোটাই উল্টো। আর যদি আমরা রিওগাক্সের সংখ্যা বলি, মিনিমাম 6 থেকে 7,000 এরকম রিওগাক্সে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যারা মানে যাদের হাতে এখনো সময় আছে তারা অবশ্যই মিনিমাম এন্ড টু লেভেল যেমনি হোক আরও হয়তো কমাই দিয়ে হলেও ইনশাল্লাহ এটা ওঠানোর জন্য ট্রাই করবেন, কারণ প্রত্যেকটা কাজের সাথে মিনিমাম এন্ড টু না থাকলে আপনি অ্যাপ্লাই করা খুব কষ্ট। তো যার কারণে সবাই এই বিষয়টা একটু খেয়াল রাখা আমি মনে করি জরুরি বিষয়। সবাইকে শোনার জন্য ধন্যবাদ। সকাল থেকে বৃষ্টি ছিল, এখানে এত পরিমাণ স্টুডেন্ট ছিল, প্রায় থেকে 7,000। এগুলো সব হচ্ছে বিদেশি স্টুডেন্ট। আমরা যারা বাইরের দেশে থেকে এখানে আসছি তাদের জন্য মূলত আজকের এই ইন্টারভিউয়ের একটা আয়োজন করা হয়েছিল। বাট আমাদের যেটা জানানো হয়েছিল এটা হচ্ছে জাস্ট ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ শেষ আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাইরেক্ট দিয়ে দিবে। এটা কিন্তু এরকম ছিল, এবং আমাদের এইভাবেই কিন্তু আমাদের টিচারগুলোও বলছিল। আসলে ইন্টারভিউয়ের জন্য না, এটা ছিল মানে জাস্ট এদের কোম্পানি সম্পর্কে আমাদের জন্য ব্রিফিং দিবে, এবং পরবর্তীতে তারা আমাদের সাথে লাইনে কিংবা কোনোভাবে যোগাযোগ করবে। জাস্ট আমাদের যে সিভিটা আছে সেটা নিতেছে। সেজন্য এই জায়গাটায় আসাটা আমাদের জন্য এক ধরনের বোকামি ছিল। তো এখানে আসার পর যে জিনিসটা আমরা জানতে পেরেছি সেটা হলো যে অবশ্যই আপনাকে জাপানিজ ভাষার এন্ড টু লেভেলটা সার্টিফিকেট থাকতে হবে। এখানে লিখে দিচ্ছে যে এন্ড টু লেভেল থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট এখানে আসার পর চিত্র হলো উল্টায়। এরা বলতেছে যে এন্ড টুর সার্টিফিকেট লাগবে। আমাদের আসলে সার্টিফিকেট নাই, হয়তো সামনে দিব। আরও 2টা আমাদের
বাকি রয়েছে জুলাই এবং ডিসেম্বর। আর এখন শুরুর দিকে যেহেতু মানে শুরু হয়েছে, এখনও কিন্তু আমাদের আরও প্রায় 9 মাসের মতো আছে বাকি। সেই 9 মাসের এই সময়টার ভিতর কিন্তু এখনও হিউজ একটা টাইম আছে, সেজন্য তারাও কিন্তু অধিক বাছাই করতেছে। যাদের সার্টিফিকেটটা এরা মানে জাপানিজরা হইলো কি, এরা সার্টিফিকেটের উপর বিশ্বাসী। আপনি পারেন কি পারেন না, কীভাবে পাস করছেন, আপনার ভিতর কিচ্ছু নয়, কিন্তু এরা সার্টিফিকেটের উপর খুবই বেশি বিলিভ করে। সেজন্য মূলত যাদের N1 আছে, N2 আছে সার্টিফিকেট, তাদেরকে এক নিতেছে। আর এখানে দেখা যাচ্ছে যে 5 জন নেবে, কিন্তু অলরেডি প্রায় এটার জন্য 600-700 জন দাঁড়ায় আছে। আমাদের নিজেদের ট্রাই করতে হবে, এবং আমরা অন্য কোনো ডিফারেন্ট ওয়েতে, বড় ভাই আছে যারা, ওরা যেখানে কাজ করে সেখানে যে সেক্টরে আপনি কাজ করতে চান সেই সেক্টরগুলোতে আপনাকে যোগাযোগ করতে হবে। এবং সবথেকে ভালো হবে আপনি জাপানে আসার পর থেকে আপনি বাংলাদেশ থেকে N5 পড়ে আসলো N3টার পরীক্ষা দিয়ে দিবেন, কারণ জাপানে N3, N2, N1 এগুলো ছাড়া কোনো ভ্যালু নেই। তো সেজন্য আপনার সার্টিফিকেট থাকা খুব বেশি জরুরি। বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।